আসসালামু আলাইকুম। আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে দেখে নেই আজকের পাঠে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব পদার্থ কী, তারপর শক্তি কী, তাপ, তাপমাত্রা, তাপ ও তাপমাত্রার পার্থক্য, খুব ভেরি ইম্পর্টেন্ট বিষয়টা, এই জন্য স্টার চিহ্ন দিয়ে রাখলাম। এবং ফাইনালি আমরা জানব তাপমাত্রার পরিমাপ, তাপমাত্রা কিভাবে পরিমাপ করা হয়। তো চলো প্রথমে আমরা জেনে নেই পদার্থ কী। পদার্থ কী বা পদার্থের সংজ্ঞা, এটা তোমাদের কাছে নতুন লাগার কিছুই নয়, কারণ ষষ্ঠ শ্রেণীতে আমরা পদার্থ কাকে বলে এই সংজ্ঞাটা আমরা জানছি এবং পদার্থ কী সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তারপরেও এই অধ্যায়ে যেহেতু তাপ এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করব, তাপ এবং তাপমাত্রা বিষয়টা খুব ভালোভাবে বোঝার জন্য পদার্থ বিষয়টা বুঝতে হবে। এই জন্য আমি পুনরায় আবার পদার্থ নিয়ে আলোচনা করব, এরপর শক্তি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা পদার্থ কি প্রথমে সেটা জেনে নিই। পদার্থ কি? যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, তাকেই পদার্থ বলা হয়। এই সংজ্ঞাটা অনেক আগে আমরা শিখছি। মনে করো আমার হাতে একটা কলম আছে, দেখো এই কলমটা যদি কোনো এক জায়গায় রাখি তাহলে অবশ্যই সে একটা নির্দিষ্ট জায়গা দখল করবে। এই কলমটা একটা নির্দিষ্ট ভর আছে, এটাকে যদি মাপা হয় হয়তো বা 5 গ্রাম বা 10 গ্রাম, নির্দিষ্ট একটা ভর অবশ্যই থাকবে। আচ্ছা, আবার এটাকে যদি আমি বল প্রয়োগ করি, মনে করো এদিক থেকে বল প্রয়োগ করলাম, তাহলে এটা একটা বাধা দেওয়ার চেষ্টা করবে। যদি এই কলমটা ভর অনেক কম, এজন্য বাধা দেয়, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। তোমরা যদি এই কলমের পরিবর্তে একটা দেওয়ালকে বা একটা ওয়ালকে যদি ধাক্কা দাও, তাহলে দেখবে সেই ওয়ালটা এক চুলো নড়বে না, কারণ সে পদার্থটা এতই ভারী যে সেটা অনেক বাধা প্রয়োগ করে, ফলে তোমরা সেটাকে নড়াতে পারো না বা সরাতে পারো না। ঠিক তেমনিভাবে আমাদের ভৌত জগতে অনেক কিছু আছে যেগুলো পদার্থ, যেমন বই, চেয়ার, কলম, টেবিল ইত্যাদি। অর্থাৎ পদার্থের বৈশিষ্ট্যের সাথে যে সকল বস্তুর মিল আছে সেগুলোকে আমরা পদার্থ বলি। তো চলো আমি আবারও পদার্থের সংজ্ঞাটা রিপিট করতেছি। যার যে বস্তু জায়গা দখল করে, ভর আছে এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, তাকেই পদার্থ বলা হয়। আচ্ছা, তো এরপরে আমরা শক্তি কি জানব। দেখো আমরা পদার্থের সংজ্ঞায় যেমন বলছিলাম যে পদার্থ একটা জায়গা দখল করে, কিন্তু শক্তি কোনো জায়গা দখল করে না। পদার্থের সংজ্ঞায় আমরা বলছিলাম পদার্থ বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, কিন্তু শক্তি বল প্রয়োগ করা যায় না। তুমি শক্তিকে কীভাবেই বা বল প্রয়োগ করবা, কারণ এই শক্তি দেখা যায় না, স্পর্শ করা যায় না, জাস্ট অনুভব করা যায় এমন একটা রাশি। তার মানে এই পদার্থের যে বৈশিষ্ট্য আছে, শক্তির কিন্তু সে বৈশিষ্ট্যগুলা নেই। আচ্ছা, তো এরকম আমরা অনেক শক্তি সম্পর্কে জানি, যেমন আজকে আমরা আলোচনা করব তাপ শক্তি। এছাড়াও আরও অনেক শক্তি সম্পর্কে তোমরা ইতিপূর্বে জানছো, যেমন তাপ শক্তি আছে, যান্ত্রিক শক্তি আছে, বিদ্যুৎ শক্তি আছে, রাসায়নিক শক্তি আছে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রকার শক্তি আছে। তো এই যে তাপ এবং তাপমাত্রা, এই দুইটা বিষয় বোঝার জন্যই কিন্তু আমাদের শক্তি এই বিষয়টা বুঝতে হয়। আচ্ছা, তো দেখো এই যে তাপ এবং তাপমাত্রা, এই দুইটা বিষয় বোঝার জন্য আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝাইতেছি। দেখো, আচ্ছা, প্রথমে আমি একটা পাত্র নিলাম, পাত্রটার নাম দিলাম এই পাত্র। এরপর আমি পাশে আর একটা পাত্র নিলাম, পাত্রটার নাম দিলাম বি পাত্র। আচ্ছা, দেখো এই পাত্রে
আমি কিছু বরফের টুকরা রাখলাম। কিসের টুকরা? বরফের টুকরা। এই পাত্রে আমি এভাবে কিছু বরফ রাখছি, এটা হচ্ছে বরফ। এই পাত্রে কিছু বরফের টুকরা রাখছি। এখন বি পাত্রে আমি কিছু গরম ফুটন্ত পানি রাখলাম, অনেক উত্তপ্ত, যার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে হতে পারে। আচ্ছা, যাই হোক, এই পাত্রে আমি কিছু বরফের টুকরা রাখছি, আর এই বি পাত্রে কিছু ফুটন্ত পানি রাখছি। এখন তোমাদের কারো একজনকে প্রশ্ন করা হলো, তুমি যদি এই প্রান্তকে এভাবে, এই পাত্রকে এভাবে স্পর্শ করো হাত দিয়ে, তাহলে কেমন অনুভব করবে? নিশ্চয়ই তুমি ঠান্ডা অনুভব করবে, কারণ এই পাত্রে কিছু বরফের টুকরা রাখা হয়েছে। বরফের তাপমাত্রা আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ -2 ডিগ্রি বা -5 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই পাত্রটা স্পর্শ করলে অনেক ঠান্ডা লাগবে, কারণ এই বরফ থেকে তাপটা এই পাত্রটা শোষণ করছে, ফলে পাত্রটা কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা স্পর্শ করি তাহলে অবশ্যই ঠান্ডা লাগবে। আচ্ছা, এর অপোজিটেই বি পাত্রে কিছু ফুটন্ত পানি রাখা হয়েছে। তাহলে দেখো, বি পাত্রে যদি ফুটন্ত পানি রাখা হয়, তাহলে এই পানিটা কি করবে? এই যে পাত্রটা রাখা আছে, এই পাত্রটাকে তাপ দিবে, অর্থাৎ এই পাত্রটা গরম পানি থেকে তাপ শোষণ করে নেবে, ফলে পাত্রটাও কি অনেক গরম হয়ে যাবে। তখন যদি তোমরা এই পাত্রটাকে স্পর্শ করো তাহলে অনেক গরম লাগবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই পাত্রে স্পর্শ করলে ঠান্ডা লাগতেছে, বি পাত্রকে যদি স্পর্শ করি তাহলে অনেক গরম লাগতেছে। এই যে আসলে ঠান্ডা লাগা বা গরম লাগার যে একটা অনুভূতি, বা তোমরা যে বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তো এই যে ঠান্ডা লাগা বা গরম লাগা, সেটাই হচ্ছে কিন্তু তাপ। মানে তাপ, এই তাপ হচ্ছে এক প্রকার শক্তি, কারণ আমরা জানি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। এই তাপের কাজ করার সামর্থ্য বা কাজ করার ক্ষমতা আছে। দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাপ কিভাবে কাজ করতে পারে? তাপ দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটাকে আঘাতও করা যায় না, কিন্তু এটাকে আমরা, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদের 5টা ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের একটা, অর্থাৎ ত্বক এর সাহায্যে, আমাদের যে স্কিন আছে, সেই স্কিনের সাহায্যে এই তাপটাকে অনুভব করতে পারি। আচ্ছা, তাহলে তাপের কি কাজ করার সামর্থ্য আছে বা ক্ষমতা আছে? কারণ দেখো, তোমরা হয়তো বা জানো তাপশক্তিকে ব্যবহার করে অনেক ইঞ্জিন তৈরি করা হয়। আবার এই তাপশক্তিকে ব্যবহার করে দেখা যায় আমরা রান্নার কাজ করি। তাপ যদি কাজ না করতো তাহলে অবশ্যই রান্না করা যেত না তাপ দ্বারা। আচ্ছা, আবার এই তাপশক্তিকেই ব্যবহার করে আমরা কি ওই যে কাপড় ইস্ত্রি করি। তাহলে এই তাপের অবশ্যই কাজ করার সামর্থ্য আছে। দেখো, আমি তোমাদের তাপের সংজ্ঞাটা বলার আগে এই দুইটা উদাহরণ এই জন্যই দিয়েছি যাতে তোমরা এখান থেকে বুঝে নিজেরাই তাপের সংজ্ঞাটা লিখতে পারো। তোমাদের বইয়েও তাপের সংজ্ঞাটা দেওয়া আছে। তোমাদের বইয়ের 91 পৃষ্ঠার পার্ট 1-এ দেখো, তাপ নামক একটা টপিকস আছে, ওই জায়গায় তোমরা তাপের সংজ্ঞাটা পাবা। তারপরেও আমরা তাপের সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যার কারণে কোনো কিছু ঠান্ডা বা গরম লাগে। আবার বলছি, এই তাপ, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যার কারণে কোনো কিছু ঠান্ডা বা গরম লাগে। খুবই সহজ একটা সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞাটা তোমাদের, এই যে তাপ, এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় 1 মার্কসের কোশ্চেন হিসাবে বা সৃজনশীল প্রশ্নে দেখো, ক নম্বর প্রশ্নে আসতে পারে তাপ কি। তো চলো বন্ধুরা, আমরা তাপের সংজ্ঞা জানছি। তো তাপ কিন্তু একটা রাশি, এটাকে পরিমাপ করতে হয় বা পরিমাপ করা যায়। মানে এই যে এ পাত্রে কিছু বরফ রাখা আছে, এখানে কতটুক তাপ আছে, আবার বি পাত্রে কিছু গরম পানি রাখা আছে, এখানে কতটুক তাপ আছে, সেটা কিন্তু পরিমাপ করা যায়। তুমি হাত দ্বারা স্পর্শ করলেই, মানে এ পাত্রে তাপ যে কম, বি পাত্রে তাপ যে বেশি, সেটা কিন্তু বুঝতে পারো।
কিন্তু আসলে কতটুকু বেশি বা এখানে কতটুকু তাপ আছে, এই বি পাত্রে কতটুকু তাপ আছে সেটা তুমি নির্ণয় করতে পারবা না। তো সেটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদের তাপের এককের প্রয়োজন আছে। তো একক তোমরা সবাই জানো, কোনো কিছু পরিমাপ করতে হলে একক লাগে। তো তোমার তাপ পরিমাপ করার জন্য এককের প্রয়োজন আছে। তো চলো দেখি তাপের এককটা কি হতে পারে। দেখো, আসলে প্রত্যেকটা রাশি পরিমাপ করার জন্য একটা একক আছে। ধরো তুমি তোমার ভর পরিমাপ করলে, ভর পরিমাপ করার জন্য একটা একক আছে। তুমি তোমার ভরটা মেপে বললা যে আমার ভর হতে পারে, যদিও কারোর ভর না হয়, আমি ধরে নিলাম যে তোমার ভর হচ্ছে 50 কেজি। তোমার ভর কত? 50 কেজি। আচ্ছা, আবার মনে করো যে তোমার টেবিলে একটা দৈর্ঘ্য মাপলা, দৈর্ঘ্য মেপে বললা যে আমার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, আমার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এরকমভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুই মাপি। আবার মনে করো যে আমি তোমাদেরকে 5 মিনিট সময় যাবৎ ক্লাস নিতেছি, তাহলে সময় হচ্ছে 5 মিনিট। তাহলে দেখো এখানে 3টা রাশি আছে, ভর, দৈর্ঘ্য, সময়। এই 3টা রাশিকে প্রকাশ করার জন্য একটা এককের প্রয়োজন পড়ছে। তাহলে দেখো এখানে ভরের একক হচ্ছে কেজি, আর এখানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর এখানে সময়ের একক হচ্ছে মিনিট। তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেকটা রাশিকে পরিমাপ করার জন্য এককের প্রয়োজন আছে। যেহেতু তাপ একটা রাশি, এই তাপ পরিমাপ করার একটা একক আছে। তো চলো, তোমাদের বইয়ে কিন্তু তাপের এককটা ডিরেক্ট দেওয়া নেই, এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে। তো তাপের একক হচ্ছে, দেখো এই এককটা হয়তো বা ইতিপূর্বে তোমরা শুনছো, বা কেমন একটা নাম জানি তোমাদের কাছে লাগবে। দেখো, তাপের এসআই একক অর্থাৎ সিস্টেম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একক হচ্ছে জুল। তাপের একক হচ্ছে জুল। এটাকে সংক্ষেপে যে দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সংক্ষেপে ক্যাপিটাল যে দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এই তাপের একক জুল। তাপের ভালো একক বলতে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে তাপের একক জুল, এটা আমরা বিজ্ঞানের ক্ষেত্রে, পদার্থবিজ্ঞান বা রসায়ন, এই ক্ষেত্রে তাপের একক জুল ব্যবহার করি। কিন্তু পুষ্টিবিজ্ঞানে তাপের আরো একটা একক আছে, তো সেটা হচ্ছে ক্যালোরি। তাপের আরেকটা একক হচ্ছে ক্যালোরি। তাপের আরেকটা একক ক্যালোরি। এটাকেও ইংলিশে সংক্ষেপে KL দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, আমরা এ পর্যন্ত আসলে কি পড়লাম, আমি আবারও তোমাদেরকে রিপিট করতেছি। পদার্থ, পদার্থ কি? যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, তাকেই পদার্থ বলা হয়। আচ্ছা, এরপরে আমরা পড়ছি শক্তি। তো শক্তি হচ্ছে পদার্থের ঠিক একটা উল্টো একটা রাশি। শক্তির একটা একক আছে, শক্তির একক হচ্ছে জুল। তো এরপরে আমরা পড়ছি যে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যার কারণে কোনো কিছু ঠান্ডা বা গরম লাগে। আর এই তাপকে পরিমাপ করার জন্য এককের প্রয়োজন আছে। তাপের একক হচ্ছে জুল অথবা ক্যালোরি। মনে রাখবা, এই যে জুল এককটা ব্যবহার করা হয় যে কেমিস্ট্রি কিংবা ফিজিক্সের ক্ষেত্রে, বা অনেক সময় পুষ্টি বিজ্ঞানে দেখা যায় ক্যালোরি এককটা ব্যবহার করা হয়। তো দেখা যায় যে এই খাদ্যে 120 ক্যালোরি শক্তি আছে, 120 কিলোক্যালোরি শক্তি আছে, এরকম ক্ষেত্রে ক্যালোরি এককটা ব্যবহার করা হয়। তো তোমরা এই দুটো একক অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তো আমাদের দেখো তাপ বিষয়টা খুব ভালোভাবেই তোমরা বুঝতে পারছো। আসলে কোনো বস্তু যে ঠান্ডা বা গরম লাগতেছে সেটাই হচ্ছে কিন্তু তাপ। এরপরে আমরা আলোচনা করব তাপমাত্রা। তোমাদের বইয়ের পাঠ 2-এ আছে, দেখো আমি তোমাদের বইটা যদি দেখাই, তোমাদের বইয়ে দেখো যে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা অধ্যায়ের তোমরা পাঠ 1-ই কিন্তু তাপ নিয়ে আলোচনা করছে।
এখানে তাপের সংজ্ঞা এবং তাপ বলতে কি বোঝাও সেই বিষয়টা খুব ভালোভাবে লেখা আছে, তোমরা রিডিংটাও পড়বা। এরপরে দেখো পার্ট 2 আছে তাপমাত্রা। তো এখন আমরা তাপমাত্রা কি সেটা নিয়ে জানবো। তো দেখো, এর আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম। এ পাত্রে কিছু বরফ রাখা হয়েছিল এবং বি পাত্রে কিছু গরম পানি রাখা হয়েছিল। তো বোঝার স্বার্থে ওই চিত্রটা আমি আবারও অঙ্কন করতেছি, একটু দেখো। আচ্ছা, এই পাত্রে আমরা কিছু বরফ রাখছিলাম, নাম দিছি এই পাত্র। আর এই বি পাত্রে কিছু গরম পানি আছে, ফুটন্ত পানি, এটা হচ্ছে বি পাত্র। তো ওই উদাহরণে আমরা দেখছিলাম এ পাত্রে কিছু বরফ এবং বি পাত্রে কিছু ফুটন্ত পানি রাখা হয়েছে। দেখো, আমরা যদি এ পাত্রকে স্পর্শ করি তাহলে অবশ্যই ঠান্ডা লাগবে, কারণ এখানে বরফ রাখা হয়েছে। তোমরা জানো বরফের টেম্পারেচার 0°C তাপমাত্রা নিচে, অর্থাৎ মাইনাস কোনো তাপমাত্রা হবে। আর বি পাত্রে ফুটন্ত পানি রাখা হয়েছে, তোমরা জানো ফুটন্ত পানির তাপমাত্রা হচ্ছে 100°C বা 100 আপ। আচ্ছা, তাহলে এই পাত্রকে স্পর্শ করলে ঠান্ডা লাগবে আর বি পাত্রকে স্পর্শ করলে গরম লাগবে। তাহলে দেখো যে এই পাত্রকে স্পর্শ করলে ঠান্ডা লাগবে সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু পরিমাপ করতে পারতেছি না যে কতটুকু ঠান্ডা লাগবে। আর বি পাত্রকে স্পর্শ করলে গরম লাগবে সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি যে গরম লাগবে, কিন্তু কতটুকু গরম লাগবে সেটা বুঝতে পারতেছি না। তো আসলে কতটুকু ঠান্ডা লাগতেছে আর কতটুকু গরম লাগতেছে তার যে পরিমাপটা আসলে সেই পরিমাপটাকে বলা হয় তাপমাত্রা। যেমন এই পাত্রে কিছু বরফ রাখা আছে, মনে করো এটা তাপমাত্রা অবশ্যই মাইনাসের হয়, বরফের তাপমাত্রা মনে করো -2°C স্কেল। আচ্ছা, যেহেতু বি পাত্রে ফুটন্ত পানি রাখা আছে, এটা তাপমাত্রা মনে করো 100°C, 100°C। তাহলে দেখো, এই যে আমরা তাপমাত্রা মান দ্বারা প্রকাশ করলাম, পরিমাপ করলাম, সেটাই কিন্তু আসলেই তাপমাত্রা। তো দেখো, তাপমাত্রার এককটা তাহলে কি হতে পারে? আসলে কোনো কিছু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম লাগে তার একটা মাত্রাকেই তাপমাত্রা বলা হয়। আমি আবার তাপমাত্রার সংজ্ঞাটা বলছি, তোমরা ভিডিওটা মাঝে মাঝে স্টপ করে খাতায় লিখে নিতে পারো। কোনো কিছু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম লাগছে তার পরিমাপকেই তাপমাত্রা বলা হয়। কোনো কিছু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম তার প্রকাশ করা মাত্রা বা পরিমাপকেই তাপমাত্রা বলা হয়। তো অবশ্যই তাপমাত্রা কি তোমরা বুঝতেই পারছো যে এই পাত্রের তাপমাত্রাটা হচ্ছে -2°C, বি পাত্রের তাপমাত্রাটা হচ্ছে 100°C। তাহলে এটি হচ্ছে আসলে তাপমাত্রা। তো এর আগে দেখো, তাপ পরিমাপ করার জন্য একটা একক ব্যবহার করছি। একক কী বলে সেটা পূর্বে বলে দিছি, যে তাপ পরিমাপ করার জন্য একটা এককের প্রয়োজন আছে। তো তাপমাত্রা পরিমাপ করার জন্য কিন্তু একক লাগে। তো তাপমাত্রা পরিমাপের এককটা কি, চলো দেখি। দেখো, তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন। এটাকে এভাবে লেখা হয়, কেলভিন। তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন। এটাকে সংক্ষেপে কে দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের এসআই একক। তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে এই পাত্রে যে বরফ রাখা হয়েছিল সেটা তাপমাত্রা হচ্ছে -2°C, কি -2°C। বি পাত্রে যে ফুটন্ত পানি রাখা হয়েছিল সেটা তাপমাত্রা হচ্ছে 100°C। তো স্যার, কিছুক্ষণ আগে আপনি তাপমাত্রার একক ব্যবহার করেছিলেন ডিগ্রি সেলসিয়াস,
আর এখন তাপমাত্রা একক বলতেছেন কেলভিন। কেন? তো প্রশ্নটা খুবই সহজ, সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন থার্মোমিটার বা বিভিন্ন স্কেল ব্যবহার করা হয়। এক এক স্কেলের এককটা আসলে এক এক রকম, কিন্তু এই সবগুলা একককে একটা প্রকাশ করে এসআই একক আছে, সেই এসআই এককের মধ্যে তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তোমাদের পরীক্ষায় যদি আসে তাপমাত্রার একক কি, নিঃসন্দেহে দাগাই দেবা কেলভিন, তাহলে হয়ে যাবে। এই যে সেলসিয়াস, এটাও তাপমাত্রার একক। আমরা এরপরে আমরা তাপমাত্রার যে পরিমাপ করা হয়, তাপমাত্রা পরিমাপ করার বিভিন্ন স্কেল আছে, এটা সম্পর্কে জানবো। তো এখানে কেলভিন নেওয়া হয়েছে, কেলভিন একজন বিজ্ঞানীর নাম থেকে এখানে কে নেওয়া হয়েছে। এখানে সেলসিয়াস, সেলসিয়াস একজন বিজ্ঞানীর নাম থেকে সেলসিয়াস নেওয়া হয়েছে। তো আরেকটা একক তোমরা পড়বা তাপমাত্রা একক ফারেনহাইট। তাহলে তিনটা একক আছে, এখান থেকে আমরা এসআই এককটা হচ্ছে কেলভিন, এবং এই এককটা আমরা শিখব। তো তাহলে তোমরা এই তাপমাত্রা কি, তাপমাত্রা কাকে বলে, তাপমাত্রার পরিমাপটা জানছো, এবং তাপমাত্রার একক কি এটাও জানছো। তো এখন দেখো আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি যে তাপ ও তাপমাত্রার পার্থক্য। আমি এই জন্য এটা স্টার চিহ্ন দিয়ে রাখছি, তোমাদের পরীক্ষায় এই পার্থক্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা এর আগে বিভিন্ন পার্থক্য পড়ছি, যেমন মনে করো জীববিজ্ঞানে পার্থক্য পড়ছি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাঝে পার্থক্য লিখো, ঠিক আছে। তো এরকমভাবে আমরা তাপ এবং তাপমাত্রার মাঝেও পার্থক্যটা শিখব। তো তোমরা পরীক্ষার খাতাটা কিভাবে উপস্থাপন করবা তাপ এবং তাপমাত্রা, তো আমি জাস্ট সেই ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা নিজেরাই এখন পার্থক্য লিখতে পারবে, কারণ তাপ এবং তাপমাত্রা কি বিষয়টা বুঝতে পারছি। তো দেখো আমরা কিভাবে পরীক্ষার খাতাটা উপস্থাপন করবে সেই ফর্মুলাটা দেখো। পার্থক্য লেখার নিয়মটা তোমরা ক্লাস 6-এ আমি তোমাদেরকে শিখাইছি, তারপরও আমি আবার স্মরণ করে দিতেছি তোমরা কিভাবে পার্থক্যটা লিখবা। দেখো পরীক্ষায় একটা ছক অঙ্কন করবা, এভাবে এভাবে একটা ছক অঙ্কন করবা। তো আচ্ছা, মাঝ বরাবর একটা দাগ দিলাম, এই পাশে লিখবা তাপ, এই পাশে লিখবা তাপ, এই পাশে লিখবা তাপমাত্রা। তাপমাত্রা তুমি চাইলে তাপমাত্রাটা এই পাশে লিখতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে এভাবে লিখলে মনে হয় সহজ হবে। তো এখন দেখো তুমি কিভাবে পার্থক্যটা লিখবা। তো এখানে এক নাম্বার পার্থক্য, এক নাম্বার পার্থক্য, এই পাশেও এক নাম্বার পার্থক্য লিখবা। তো প্রথম পার্থক্যটা তোমরা কি লিখবা, আমরা এই যে তাপ পড়ার সময় এবং তাপমাত্রা পড়ার সময় দুইটা রাশির একটা সংজ্ঞা পাইছি, এই সংজ্ঞাটাই দুই পাশে যদি দিয়ে দেয় তাহলে প্রথম পার্থক্য হয়ে যায়। তাহলে এই পাশে লিখবা তাপের সংজ্ঞা। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যার কারণে কোনো কিছু ঠান্ডা বা গরম লাগে। মনে করো আমি এই পাশে এটা লিখলাম, দেখো পুরাটা লিখে দেওয়া আসলে সম্ভব হয় না, কারণ দেখতেই পারছো ব্ল্যাকবোর্ড আর চক দিয়ে লিখতে হচ্ছে। তো ব্ল্যাকবোর্ড আর চক দিয়ে যদি লিখে অনেকগুলো লেখা আসলে লেখা যায় না, যতটা না হোয়াইট বোর্ডে আমরা লিখতাম। তো এই পাশে তোমরা লিখবে কি, এই 2 নম্বর পার্থক্য লিখবা তাপমাত্রার সংজ্ঞা। তো তাপমাত্রার সংজ্ঞা কি আমরা এখন নিশ্চয়ই জানি, যে কোনো কিছু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম লাগছে তার প্রকাশ করার মাত্রাকেই বলা হয় তাপমাত্রা। তাহলে এক নাম্বার পার্থক্য আমরা পেয়ে গেছি, এবং এক নাম্বার কিন্তু আমরা পেয়ে গেছি। 2 নম্বরের প্রশ্ন যদি একটা পার্থক্য লিখতে পারো 1 নাম্বার পেয়ে যাবো। তো এখন দেখো আমি 2 নম্বর পার্থক্যটা লিখি, এই পাশেও 2 দিবা, এই পাশেও 2। তাহলে 2 নম্বর পার্থক্যটা খুবই সহজ, 1 নম্বর পার্থক্য থেকে অনেক সহজ হয়ে যাবে। দেখো এই যে তাপ পড়ছি, তাপের কিন্তু একটা একক আমরা লিখছিলাম, মনে আছে তোমাদের একক কি? যদি মনে থাকে তোমরা আমার আগেই বলার চেষ্টা করো বা লেখার চেষ্টা করো, তারপরে আমি বলবো। নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো তাপের এককটা হচ্ছে জুল। তাপের একক কি? জুল বা ক্যালোরি। তাপের একক হচ্ছে জুল বা ক্যালোরি। এই জায়গায় আমরা তাপের একক লিখব কি? জুল।
ব্র্যাকেটে যে লিখে দিবা বা ক্যালোরিও লিখতে পারো। আচ্ছা, তো 2 নম্বর পার্থক্যে লিখবা তাপমাত্রার এককটা কি। তাপমাত্রার এককটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে, চেষ্টা করো মনে করার জন্য, তারপরে লিখে ফেলো, পরে বলি। আচ্ছা দেখো, তাপমাত্রার এককটা হচ্ছে কেলভিন। তাপমাত্রার এককটি কেলভিন। তাপমাত্রার একক হচ্ছে কি ধারা প্রকাশ করে, কে ধারা প্রকাশ করে। আচ্ছা, দেখছো কত সহজ। তাপ ও তাপমাত্রার মাঝে পার্থক্য, এই পার্থক্য দুইটা লিখতে পারলেই কিন্তু তোমরা 2 মার্কস পেয়ে যাবা। কয় মার্কস পাবা? 2 মার্কস পাবা, খুবই সহজ। আচ্ছা, তাহলে তাপ কোন তাপমাত্রার মধ্যে পার্থক্য আমাদের কারো মনে হয় এখন আর কোনো সমস্যা নেই। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট বিষয়টা আমি বারবার বলতেছি, খুব ভালোভাবেই শিখে নিবা। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর পয়েন্টটা আমার আছে তাপমাত্রার পরিমাপ। এর আগে কিন্তু আমি তোমাদের লিখে দিছি যে তাপমাত্রা কিভাবে পরিমাপ করা হয়। যে একটা পার্থক্য চিত্র দিয়েছিলাম যে এই পাত্রের টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস আর বি পাত্রের টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে 2 ডিগ্রি সেলসিয়াস, -2 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি কিভাবে পরিমাপ করছি, তো সেটা এখন জানবো যে তাপমাত্রা পরিমাপটা। আচ্ছা, তো দেখো আমি তাপমাত্রা পরিমাপ করার জন্য অবশ্যই কিছু দরকার আছে। দেখি কিভাবে তাপমাত্রা পরিমাপটা করা হয়। পার্থক্যটা আমি মুছে দিলাম। দেখো, কোনো কিছু যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে অবশ্যই একটা যন্ত্রের প্রয়োজন আছে বা একটা নির্দিষ্ট পরিমাপক যন্ত্রের প্রয়োজন আছে। যেমন তুমি যদি তোমার ওজন মাপতে চাও বা তুমি যদি তোমার ভরটা মাপতে চাও তাহলে অবশ্যই একটা মিটারের প্রয়োজন আছে। মিটার স্কেলের সাহায্যে কি আমরা নিজের ভরটা পরিমাপ করতে পারি। তাহলে ওজন পরিমাপ করার জন্য কি লাগছে, একটা যন্ত্র লাগছে বা মিটার স্কেল লাগছে। আবার যখন তুমি তোমার টেবিলের দৈর্ঘ্যটা পরিমাপ করছিলা, তখনই কিন্তু দৈর্ঘ্যটা পরিমাপ করার জন্য একটা স্কেল কিংবা দূরত্ব মাপার যে ফিতাগুলো থাকে সেটা দ্বারা তুমি অবশ্যই পরিমাপ করছিলা। ঠিক তেমনিভাবে এই তাপমাত্রা পরিমাপ করারও একটা কি যন্ত্র আছে। তাপমাত্রা পরিমাপ করার সেই যন্ত্রটার নাম হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রটার নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রটার নাম হচ্ছে থার্মোমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই থার্মোমিটার বিভিন্ন প্রকার হতে পারে। থার্মোমিটারের যেমন তোমাদের বই আছে, দেখো যে থার্মোমিটার 2টা প্রকার হতে পারে। একটা হচ্ছে পারদ থার্মোমিটার। কি থার্মোমিটার? পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটার। থার্মোমিটার একটা হচ্ছে পারদ থার্মোমিটার, আর একটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার। তো পারদ, এই যে শব্দটা পারদ, এই শব্দটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন মনে হইতেছে, কারণ এর আগে এই পারদ শব্দটা আসলে জানো না। পারদ পারদ হচ্ছে এক প্রকার তরল পদার্থ। তো আমরা যেমন পানি দেখছি তরল পদার্থ কিংবা আরো অনেক তরল পদার্থ আছে, ঠিক তেমনিভাবে এই পারদটা হচ্ছে তরল পদার্থ। তো পারদ কিন্তু তরল পদার্থের মতো পানির মতো তরল না, কারণ পানি অনেক পাতলা থাকে বা হালকা থাকে। কিন্তু এই যে পারদটা অনেক ঘন একটা পদার্থ বা ঘন তরল পদার্থ। তুমি যদি এই পারদটাকে ছেড়ে দাও তাহলে দেখবে যে মাটির মাঝখানে যদি ছেড়ে দাও তাহলে সেটা মাটির সাথে মিশবে না, কারণ সেটা অনেক ঘন, মাটির সাথে সহজেই মিশতে চায় না। যেমন তোমরা হয়তো বা তোমাদের বাসায় জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, ওই থার্মোমিটারের ভিতরে দেখো একটা তরল পদার্থ আছে। আসলে সেই তরল পদার্থ আর কেউ নয়, সেটা হচ্ছে এই পারদ। তাহলে পারদ বিষয়টা বুঝতেই পারছো। তো আরেকটা কথা আমি উল্লেখ করছিলাম, একটা হচ্ছে পারদ থার্মোমিটার আর একটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার। কি থার্মোমিটার? অ্যালকোহল থার্মোমিটার। অ্যালকোহল
অ্যালকোহল, অ্যালকোহল থার্মোমিটার। তারটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার। তো এই অ্যালকোহল শব্দটাও তোমাদের কাছে নতুন মনে হইতেছে। আসলে অ্যালকোহল কি সেটা নিয়ে আমাদের এখনও জানার প্রয়োজনও নাই, বা এটা অনেক বিস্তারিত আলোচনা আছে। তোমরা যখন ক্লাস 9-এ উঠবা তখন এই অ্যালকোহল সম্পর্কে জানবা। সুতরাং এই অ্যালকোহলটা আমি স্কিপ করে রাখলাম, কারণ এটা এখনও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলে তোমরা আসলে ওইভাবে নিতে পারবে না, এই জন্য এটা বোঝার প্রয়োজন নাই। জাস্ট আমরা জানবো তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। আর এই থার্মোমিটারটা দুই প্রকার, একটা হচ্ছে পারদ থার্মোমিটারটা, পারদ থার্মোমিটার, আর একটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার। ঠিক আছে, তো পারদ থার্মোমিটার কি? যে থার্মোমিটারের ভিতরে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলা হয়। আর যে থার্মোমিটারের ভিতরে অ্যালকোহল ব্যবহার করা হয় তাকে অ্যালকোহল থার্মোমিটার বলে। তো চলো আমরা একটা পারদ থার্মোমিটারের চিত্র দেখে নেই, যে এই পারদ থার্মোমিটার সাহায্যে কিভাবে পরিমাপ করা হয় সেটা দিয়ে আমি আজকে আমার ক্লাসটা শেষ করবো। আসলে দেখো পারদ থার্মোমিটারের চিত্রটা আমি দেখাচ্ছি, তোমাদের বইয়ে কিন্তু এই থার্মোমিটারের চিত্রটা আছে। আচ্ছা, তো আসলে চক দিয়ে এভাবে উপস্থাপন করা যায় না চিত্রগুলা, তারপরেও তোমাদের বোঝার মতো যতটা প্রয়োজন ততটা বুঝতে পারবা। থার্মোমিটারটা এই অংশটা আসলে এরকম থাকে, এই অংশটা এরকম থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে পারদ থার্মোমিটারের দুইটা নল থাকে, দুইটা কাঁচনল থাকে। এটা হচ্ছে বাহিরের কাঁচনল এবং এটার ভিতরে আরও একটা কাঁচনল থাকে। তো সেই কাঁচনলটা হচ্ছে অনেক সূক্ষ্ম, সেই কাঁচনলটা। আচ্ছা, এর ভিতরে অনেক সূক্ষ্ম আরেকটা কাঁচনল থাকে, এটা হচ্ছে তার ভিতরের কাঁচনল। এবং এই জায়গায় একটু স্থূল থাকে এবং সেখানে একটা তোমার বাল্ব বলা হয়, তোমাদের বই দেখো বাল্ব বলতে একটা কথা আছে। তো এই জায়গায় বাল্ব থাকে, সেখানে পারদ থাকে। তাহলে দেখো থার্মোমিটারের ভিতরে দুইটা কাঁচনল থাকে, একটা হচ্ছে বাহিরের কাঁচনল, তুমি যে এই যে কাঁচনলটা দেখতে পাচ্ছ এটা, আর এর ভিতরে যে তুমি আরেকটা কাঁচনল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিতরের কাঁচনল। এটা হচ্ছে বাহিরের একটা কাঁচনল আর এটা হচ্ছে ভিতরের কাঁচনল। মনে রাখবা ভিতরের যে কাঁচনলটা থাকে সেটা অনেক সরু, অনেক চিকন একটা কাঁচনল। তো এই থার্মোমিটারের সাহায্যে বিভিন্ন অংশে দাগাঙ্কিত থাকে, তোমরা দেখো মনে করো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন অংশে দাগাঙ্কিত থাকে, এরকম বিভিন্ন অংশে দাগাঙ্কিত থাকে। আচ্ছা, মনে করো এই যে অংশটা দেখতে পাচ্ছ, মনে করো এটা 0 থেকে শুরু হয়েছে। যদি আমরা 0 থেকে শুরু করি, এটা হচ্ছে 0 ডিগ্রি। মনে করো এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 30, এটা 40, এটা 50, এরকম একটা 60, এভাবে মনে করো যে 100 পর্যন্ত। এরকম মনে করো 100 পর্যন্ত অংশ কি দাগাঙ্কিত থাকে। তাহলে এরকম এটার ভিতরে কিন্তু আরও ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন অংশে দাগাঙ্কিত আছে। কারণ এটা 0 থেকে 10 পর্যন্ত, ভিতরেগুলো আমি লিখি নাই, তাহলে অবশ্যই এখানে 10টা দাগ আছে ছোটো ছোটো। এরকম ভিতরে কিন্তু আরও ছোটো ছোটো অনেক দাগ আছে। তোমরা ইচ্ছা করলে তোমাদের বাসার থার্মোমিটার থাকলে দেখতে পারো, কিংবা ডাক্তারের ফার্মেসিতে গিয়ে কিংবা ডাক্তারের কোনো চেম্বারে গিয়েও এই ডাক্তারের যে থার্মোমিটারটা ইউজ করে সেটা দিয়ে তোমরা অবশ্যই এটা প্রমাণ করতে পারবা। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি একটা থার্মোমিটারের চিত্র। তো আমরা তো থার্মোমিটার, সরি এখানে আর একটা বিষয় মিস্টেক আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে থার্মোমিটার তোমাদের বইয়ে দুই প্রকার আছে, একটা হচ্ছে পারদ থার্মোমিটার আর একটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার। আর এটা যদি পারদ থার্মোমিটার হয় তাহলে এই যে এখানে একটা বাল্ব কথাটা বলছিলাম, এই অংশটাকে বলা হয় কি বাল্ব।
এই বাল্বের ভিতরে কিছু পারদ রাখা হয়। এখানে মনে করো আমি ঘাড়ো করে দিলাম, এই অংশটা কি আছে, কিছু পারদপূর্ণ আছে। এই বাল্বটার ভিতরে কিছু পারদ থাকে। তোমরা দেখো যে ডাক্তার যখন জ্বর মাপে তখন দেখি এখানে সূক্ষ্ম একটা অংশ থাকে, সেখানে ধরে এভাবে টোকা দেখি বা ঝাঁকিয়ে নেয়, কারণ পারদটা যাতে এই বাল্বের ভিতরেই থাকে। হয়তো তোমরা খেয়াল করে দেখবে। তো এই হচ্ছে মোটামুটি আমার একটা থার্মোমিটারের চিত্র। তো দেখো থার্মোমিটারের সাহায্যে কিভাবে তারা জ্বর মাপে কিংবা কিভাবে কোনো তরল পদার্থের বা কোনো কঠিন পদার্থের তাপমাত্রা পরিমাপ করে সেটা আসলে আমরা জানবো। তো তাপমাত্রা পরিমাপের যে প্রসেসটা, তারা যে প্রক্রিয়া করে তাপমাত্রা পরিমাপ করে সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, পারদ আছে। আমি এটা লিখে দিই, এখানে কি আছে, এটা হচ্ছে পারদ, এটা হচ্ছে পারদ। আচ্ছা, এই যে পারদটা, এই পারদের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে এই পারদটা প্রসারিত হয়। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় পারদ প্রসারিত হয়। এর পরের টপিক, এই অধ্যায়ের পরের অংশ তোমরা জানবা যে আসলে কোনো পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করা হলে, তরল হোক বা বায়বীয় হোক বা সেটা কঠিন হোক, তাদের তাপমাত্রা বৃদ্ধি করা হলে তারা প্রসারিত হয়, বৃদ্ধি পায়। ঠিক তেমনিভাবে এই পারদের যদি তাপমাত্রাটা বাড়ে, এই পারদটাও কিন্তু প্রসারিত হতে পারে, তার আয়তনটাও বৃদ্ধি পেতে পারে। যেমন এই থার্মোমিটারটাকে যদি তুমি একটা উত্তপ্ত কোনো তরল পদার্থের ভিতরে প্রবেশ করাও, তাহলে অবশ্যই এই যে পারদ আছে সেই পারদটা তাপ গ্রহণ করবে, যে তাপটা শোষণ করে তার আয়তনটা বৃদ্ধি করে দিবে। মনে করো এই যে জিরো লেভেল পর্যন্ত কী ছিল, পারদটা ছিল। এখন তুমি একটা তরলের ভিতরে প্রবেশ করাইছো, প্রবেশ করে দেখলা যে সেখান থেকে বের করে নিয়ে আসে দেখলা যে পারদের লেভেলটা তোমার এই পর্যন্ত চলে গেছে। মনে করো এই যে 20 ডিগ্রি যে দাগটা আছে, 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। তাহলে দেখো এই পারদের লেভেলটা যদি 20 দাগ পর্যন্ত চলে আসে বা 20 দাগ পর্যন্ত চলে আসে, তাহলে ওই পদার্থের তাপমাত্রাটা 20 ডিগ্রি নির্দেশ করবে। কত ডিগ্রি? 20 ডিগ্রি। এবং এটা যদি সেলসিয়াস স্কেল হয় তাহলে সেটা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 দাগ পর্যন্ত প্রবেশ করলে ওই পদার্থের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি। আমরা এটাকে সেলসিয়াস স্কেলে ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তুমি মনে করো এই স্কেলটাকে আরেকটা উত্তপ্ত তরল পদার্থের মধ্যে প্রবেশ করেছে, তখন দেখছো যে পারদের লেভেলটা আচ্ছা 0 ডিগ্রি থেকে তোমার এই পর্যন্ত চলে আসছে। মনে করো যে 50 পর্যন্ত চলে আসছে, 50 পর্যন্ত চলে আসে। সেটা অনেক উত্তপ্ত হবে না, কারণ জানো 100 ডিগ্রি সেলসিয়াস হলে এটা ফুটন্ত পানি হয়। কোন দাগ পর্যন্ত চলে আসছে? 50 ডিগ্রি পর্যন্ত। তাহলে ওই পদার্থের তাপমাত্রা হচ্ছে। আচ্ছা, এখন তুমি মনে করো যে অনেক উত্তপ্ত একটা ফুটন্ত পানি, যেটা আমরা জানি সেটা তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি এই স্কেলটাকে যদি ফুটন্ত পানির ভিতরে প্রবেশ করো, তাহলে তুমি দেখতে পারবে যে এই যে একটা তরলটা আছে বা পারদটা আছে, পারদটা কোথায় চলে আসবে, একদম 100 যে দাগটা আছে, এই যে এই দাগটা 100 দাগ দেখতে পাচ্ছ, অবশ্যই 100 যে দাগটা আছে ওই পর্যন্ত চলে আসে। দেখো তাহলে এই পারদের লেভেলটা 0 থেকে কোথায় চলে আসছে, এই 100 ডিগ্রি পর্যন্ত চলে আসছে। তাহলে ওই তরল পদার্থের তাপমাত্রা নির্দেশ করবে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে আসলে এই থার্মোমিটারের সাহায্যে কীভাবে ডাক্তার জ্বর মাপে, বা এই থার্মোমিটারের সাহায্যে কীভাবে যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি তোমাদের সাথে, দেখলে থার্মোমিটারটা কীভাবে কাজ করে বা এটা কী কী অংশ থাকে। তো দেখো থার্মোমিটারের বাহিরে একটা নল থাকে, সেটা একটু মোটা, এটা হচ্ছে বাইরের কাঁচনল। এই যে এই কাঁচনলটা বাইরের কাঁচনল। আচ্ছা, এর ভিতরে আরেকটা কাঁচনল থাকে, এই যে কাঁচনলটা তুমি দেখতে পাচ্ছ, এই ভিতরে একটা কাঁচনল, এখানে আসলে পারদ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তো এটা হচ্ছে ভিতরের যে কাঁচনল থাকে, এটা অনেক সূক্ষ্ম সরু কাঁচনল। আচ্ছা, এবং এই যে এই জায়গায়, এই জায়গাটা একটু স্ফীত থাকে, স্ফীত মানে মোটা বাল্ব থাকে। এই বাল্বের ভিতরে কি থাকে, পারদ থাকে। আমি দেখো এখানে ডিরেকশন করে দেখাই দিছি কি আছে,
এই বাল্বের ভিতরে কিছু পারদ থাকে। তাহলে এটা হচ্ছে মোটামুটি থার্মোমিটারের একটা গঠন। এখন থার্মোমিটারের সাহায্যে কিভাবে তাপ পরিমাপ করা হয় দেখো, এখানে পারদ থাকে। যদি এটাকে কোনো তরল পদার্থে প্রবেশ করা হয় তাহলে পারদের লেভেলটা বৃদ্ধি পায়। পারদের লেভেল যদি 20 পর্যন্ত চলে আসে, মানে এই পর্যন্ত চলে আসে, তাহলে ওই তরল পদার্থের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই পারদের লেভেলটা যদি এখানে কোনো তরলে প্রবেশ করালে এখান থেকে তোমার 50 ডাক পর্যন্ত, এটা কি ডাক 50 ডাক পর্যন্ত চলে আসে, এবং এটা যদি একটা সেলসিয়াস স্কেল হয় তাহলে তার তাপমাত্রা হবে 50 ডিগ্রি সেলসিয়াস। এবং এই পারদের লেভেলটা যদি মনে করো যে 100 পর্যন্ত চলে আসে, কোনো ফুটন্ত তরলে যদি প্রবেশ করাও, তাহলে দেখতে পারবে এই পারদটা ঠিক এই যে জায়গায় এসে ঠেকছে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে ওই তরল পদার্থের তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এখন তোমাদের থার্মোমিটার কি, আসলে থার্মোমিটারের সাহায্যে কিভাবে কোনো তরল পদার্থ পরিমাপ করা হয় খুব সহজেই, খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের আজকের এই পাঠে কোনো সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আসলে কোথায় আমার সমস্যা আছে। অবশ্যই আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো আমি আমার এই সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায়ের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। Was war denn das?